প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান 12তম অধ্যায় পৃথিবীর উৎপত্তি ও গঠন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম পাঠ 7-8 পর্যন্ত পড়িয়েছিলাম। সেখানে বলা হয়েছিল যে পৃথিবীর যে গঠন এটা হচ্ছে 3টা ভাগে ভাগ করা হয়েছে। তো এই 3টা ভাগের মধ্যে একটা হালকা উপাদান দিয়ে তৈরি, যেমন বায়ুমণ্ডল। তারপরে হচ্ছে আরেকটা উপাদান হচ্ছে কিছুটা ভারী, যেটাকে ভূপৃষ্ঠ বলা হয়। আর আরেকটা হচ্ছে সবচেয়ে ভারী, যেটা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বা অভ্যন্তরীণ গঠন, যেখানে কেন্দ্রমণ্ডল অবস্থিত। তো আমরা একটু দেখি যে আজকে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এর মধ্যে কী কী অংশ রয়েছে। অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের ভিতরের যে অংশ সেটাকে বলা হয়েছে অভ্যন্তরীণ গঠন। তো এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এখানে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিলামণ্ডল, আর একটা হচ্ছে, আমি একটু ছবির সাহায্যে একে দেখানোর চেষ্টা করি। তো এখানে একদম কেন্দ্রে হচ্ছে কেন্দ্রমণ্ডল, যেটা একদম কঠিন পদার্থ দিয়ে আবৃত থাকে। আর এরপরে হচ্ছে এটাও হচ্ছে কঠিন পদার্থ থাকে, তবে এখানে পাথর মানে তুলনামূলকভাবে এই কেন্দ্রমণ্ডল থেকে একটু কম কঠিন। তো যাই হোক, এরকম উপাদান দিয়ে তৈরি। আমি ছবিটা আগে একটু এঁকে নিই বোঝানোর স্বার্থে, পরে আমি এই 3টা অংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর এরপরে হচ্ছে ভূপৃষ্ঠের উপরের অংশ। অর্থাৎ ভূপৃষ্ঠের মধ্যে যে অংশটা থাকে, চাষ তোমাদের বোঝানোর স্বার্থে ভালো করে আঁকছি না। এটাকে বলা হয়, দেখা যাচ্ছে কিনা, এটাকে বলা হয় শিলামণ্ডল। আর এটা হচ্ছে গুরুমণ্ডল। আর এই যে অংশটা, এটা ছবিটা তো একদম কালো করে দেওয়া, আমার বড়টা বড় করে রাখা হয়েছে, যার ফলে পুরোটা কালো হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এখানে কে দেখছো? কাজী, ও আচ্ছা, রাজিন সাজিন 2 জন সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ভালো করে ক্লাসটা দেখবে, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, কেমন? যদি নেটওয়ার্কের সমস্যা জনিত কারণে বোঝাও না যায়, লেখাটা বোঝা যাচ্ছে না, তাহলে সেটাও কিন্তু জানাবে, ঠিক আছে? তো এখন একটু দেখো যে এখানে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শিলামণ্ডল, আরেকটা হচ্ছে গুরুমণ্ডল, আর একদম কেন্দ্রের যেটা হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এখন এই যে শিলামণ্ডল, প্রথমে শিলামণ্ডলে আসি। এই শিলামণ্ডলটা আসলে কতটুকু অঞ্চল জুড়ে বিস্তৃত? এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে আছে যে শক্ত আবরণ বা পদার্থ দিয়ে গঠিত, বা শক্ত স্তর দিয়ে গঠিত, সেটাই হচ্ছে শিলামণ্ডল। এই শিলামণ্ডল কতটুকু নিচ পর্যন্ত? সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার।
100 কিলোমিটার পর্যন্ত শিলামণ্ডল বিস্তৃত, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার গভীর পর্যন্তই শিলামণ্ডল বিস্তৃত। আর আর এরপরেই হচ্ছে কিন্তু গুরুমণ্ডল। তো শিলামণ্ডলের নিচে যে গুরুমণ্ডল এবং সবশেষে হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে ধারণা করা হয় যে পৃথিবীর সৃষ্টির মানে পৃথিবীটা যখন সৃষ্টি হয়েছে তখন এই ভূপৃষ্ঠের তাপটা বাইরে বের হয়ে গেছে, বিদায় ভূপৃষ্ঠটা ঠান্ডা, যেখানে আমরা বসবাস করতে পারছি সেই অংশটা হচ্ছে তাপ বের হয়ে যাওয়ার কারণে ঠান্ডা রয়েছে। কিন্তু পৃথিবীর অভ্যন্তর অর্থাৎ কেন্দ্রমণ্ডল, তারপর হচ্ছে গুরুমণ্ডল, এই কেন্দ্রমণ্ডল থেকে তাপটা সহজে বের হয়ে যেতে পারেনি বিদায় এর অভ্যন্তর বা কেন্দ্রমণ্ডল হচ্ছে খুবই উত্তপ্ত, এবং এই গুরুমণ্ডলটাও কেন্দ্রমণ্ডলের তুলনায় কম হলেও উত্তপ্ত আছে। তো এখানে পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় 3,500 কিলোমিটার ব্যাসার্ধ হচ্ছে এই কেন্দ্র, মানে পৃথিবীর একদম কেন্দ্র থেকে 3,500 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে জায়গা বা গোলাকার জায়গা, সেটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল। অর্থাৎ এই অংশটার কেন্দ্রটা যদি একদম মাঝখানে হয়, মাঝ বরাবর কেন্দ্র হয়, তাহলে ব্যাসার্ধ কতটুকু এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ কেন্দ্রমণ্ডলের আবরণ যতটুকু আছে সে পর্যন্ত, তাহলে এখান থেকে এর ব্যাসার্ধ হচ্ছে 3,500 কিলোমিটার। তাহলে এর ব্যাস কতটুকু হবে? 3,500 যেহেতু 7,000 হবে, 7,000 ব্যাস বিশিষ্ট গোলাকার যে জায়গাটা রয়েছে সেটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর এটা হচ্ছে খুবই উত্তপ্ত পদার্থ, উত্তপ্ত কঠিন, তবে এর একটু বাইরের সাইডের অংশগুলো কিছুটা নরম আছে, গলিত অবস্থায় আছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই? ঠিক আছে। এখন এই কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশ তো কঠিন, আর বাইরের যে আবরণ সেটা হচ্ছে কিছুটা গলিত অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডল ও শিলামণ্ডলের মাঝখানে যে গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলের বেশিরভাগই কিন্তু কঠিন, কিন্তু এর কিছু অংশ, এই যে এই গুরুমণ্ডলের কথা বলছি, এটা কিন্তু বেশিরভাগই কঠিন, তবে এর কিছু কিছু অংশ আছে গলিত অবস্থায় আছে। এই বিজ্ঞানীরা এক্ষেত্রে ধারণা করছেন যে আগ্নেয়গিরির যে উদগীরণ হয়ে থাকে, সেই উদগীরণটা কিন্তু এই গুরুমণ্ডল থেকেই হয়ে থাকে। যেমন এখানে বেশিরভাগ কঠিন থাকলেও কিছু কিছু অংশ গলিত অবস্থায় আছে, তখন এই গলিত অংশ থেকেই কিন্তু আগ্নেয়গিরির উদগীরণ হয়ে থাকে। এখন আগ্নেয়গিরির উদগীরণ সেটা কি, আমি এটা একটু পরে আসব, আমি এই অংশটা জাস্ট একটু পরিচিতি দিয়ে নিই। এই পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না, অর্থাৎ আমরা যদি এটা খনন করে থাকি আস্তে আস্তে দেখা যাবে অনেক কঠিন পাথর, শিলা এগুলো রয়েছে, যার ফলে আমরা বেশি গভীরে যেতে পারি না। তবে বিজ্ঞানীরা বিভিন্নভাবে আবিষ্কার করেছেন এবং ধারণা করেছেন যে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তারা বেশ ধারণা দিয়েছে, যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এগুলো সম্পর্কে বা শিলামণ্ডল সম্পর্কে বিজ্ঞানীরা তারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই ধারণাগুলো দিয়েছেন। আসলে সরাসরি কিন্তু এই কেন্দ্রমণ্ডল পর্যন্ত কেউ পৌঁছাতে পারে না। তো তোমাদের পার্ট 7-এর মধ্যে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এর মধ্যে এরপরে হচ্ছে এখানে পার্ট 7-এর মধ্যে কি কি প্রশ্ন হতে পারে, অর্থাৎ 3টা প্রশ্ন তো এখানে আছে, যে শিলামণ্ডল কাকে বলে, গুরুমণ্ডল কাকে বলে, কেন্দ্রমণ্ডল কাকে বলে, এরপরে পৃথিবীর পৃষ্ঠ বসবাসের উপযোগী কেন, এটাও হতে পারে।
পৃথিবীর পৃষ্ঠ বসবাসের উপযোগী কেন, অর্থাৎ এই যে ওই উপর স্তরগুলো বসবাসের উপযোগী কেন? কারণ হচ্ছে পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর সৃষ্টি হওয়ার পর তো খুবই উত্তপ্ত ছিল, আর বাইরের অংশের তাপটা বেরিয়ে যাওয়ার কারণে কিন্তু বাইরের আবরণটা অর্থাৎ ভূপৃষ্ঠটা ঠান্ডা হয়ে গেছে, যার ফলে এখানে মানুষ সহ অন্যান্য প্রাণী বা সকল প্রকার জীব এখানে বসবাস করতে পারে। কি কারণে? শুধুমাত্র একটা কারণে, যে ভূপৃষ্ঠের তাপ বেরিয়ে যাওয়ার কারণে। আর কেন্দ্রমণ্ডল এত উত্তপ্ত কেন? পৃথিবীর কেন্দ্রমণ্ডল উত্তপ্ত কেন? কারণ হচ্ছে এটাও সেই একইভাবে উত্তর আসবে যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন খুবই উত্তপ্ত ছিল, আর বাইরে থেকে তাপ বেরিয়ে যাওয়ার কারণে ভূপৃষ্ঠ ঠান্ডা, কিন্তু ভিতরের অংশটা কঠিন হওয়ার কারণে এবং বাইরে তাপ বেরিয়ে না আসতে পারার কারণে পৃথিবীর অভ্যন্তর বা খুবই উত্তপ্ত। এটাও আমরা দিতে পারি। এরপরে আর কি প্রশ্ন হতে পারে? এখানে জ্ঞানমূলক প্রশ্ন আছে যে পৃথিবীর এখানে হচ্ছে কেন্দ্রমণ্ডলের বিস্তৃতি কতটুকু, বা কেন্দ্রমণ্ডলের বিস্তৃতি লিখো। সেটা কি হবে? পৃথিবীর কেন্দ্র থেকে 3500 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্রমণ্ডল বিস্তৃত। আর এখানে শিলামণ্ডলের অবস্থান কতটুকু? শিলামণ্ডলের অবস্থান হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার নিচে বা গভীরে। এটা দিলে হয়ে যায়। ঠিক আছে, আমি আজকে প্রশ্নগুলো লিখে নিয়ে যে মুখে উত্তরগুলো বলে দিব। আর হচ্ছে এই যে তিনটা অংশ, শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই তিনটার মধ্যে কোনটি ঠান্ডা অথবা উত্তপ্ত কোনগুলো? এরকমও প্রশ্ন হতে পারে তোমাদের, যেমন জ্ঞানমূলকের জন্য হতে পারে, বা কি বলে MCQ এর জন্য প্রশ্ন হতে পারে। তো যখনই যেটা শিখবে সেটা এতটাই ভালোভাবে শিখবে, সেটা যেন তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তার জন্য না। তুমি যখন এই ভূপৃষ্ঠ বা পৃথিবী সম্পর্কে জানতে পারছো, সেটা এমনভাবে শিখবে যে পৃথিবী সম্পর্কে তোমার একটা ধারণা যেন হয়ে যায়। আর সেটা শুধু এই বছরের জন্য না, সেটা তোমার কাছে সব সময়ের জন্য যেন হয়ে থাকে। আর পাঠ্য বইয়ের পড়াগুলো এমনভাবে পড়বে যেন সেটা আমি পরীক্ষার জন্য না, আমি নিজে জানার জন্য, আমার নিজের মেধাটাকে বিকাশ করার জন্য, নিজের জ্ঞানের পরিধিটাকে আরও বাড়ানোর জন্য আমি যেন শিখি। এভাবেই তোমরা শিখবে। তো এরপরে হচ্ছে পার্ট 8, যেটা বলছিলাম যে কি এখানে ওই যে আগ্নেয়গিরির উৎকীর্ণ, আমি সেটা এখন ব্যাখ্যা করব। পার্ট 8-এর মধ্যে আছে, দেখো, প্লেট টেকটনিক এবং আগ্নেয়গিরির উৎকীর্ণ। আমি এখান থেকেই দেখাবো, যার জন্য ছবিটা আমি বুঝতেছি না। পার্ট 8-এ হচ্ছে প্লেট টেকটনিক, আগ্নেয়গিরি, জায়গা কম সেজন্য আগ্নেয়গিরি, উৎকীর্ণ। ও ভূমিকম্প। এখন প্লেট টেকটনিক, আগ্নেয়গিরির উদ্গীরণ ও ভূমিকম্প, এটার মধ্যে একটু মতবিরোধ আছে। যেমন আমাদের মধ্যে প্রশ্ন হয় যে ভূমিকম্প কোথা থেকে আসে, বা কীভাবে বা হয়, কেন হয়ে থাকে, এই ধরনের প্রশ্নগুলো আমাদের অনেক জাগে। তারপরে হচ্ছে আবার আগ্নেয়গিরির যে উৎকীর্ণ, সেটা আমি একটু প্রাথমিক ধারণা দিয়ে নিই। যে অনেক বড় বড় পর্বত যেখানে মানুষ বসবাসের
মানে মানুষ বসবাস করে না, বিভিন্ন দ্বীপপুঞ্জের মধ্যে দেখা যায় অনেক বড় বড় পর্বত থাকে। তো এই পর্বতের একদম চূড়া থেকে কি হয়, একটা ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটল দিয়ে গলিত লাভা, তরল পদার্থ, উত্তপ্ত তরল পদার্থ বের হতে থাকে এবং গ্যাসীয় পদার্থ বের হতে থাকে। এটা হচ্ছে আমার এটাকে এই যে পাহাড় ফেটে ভিতর থেকে যে গলিত পদার্থ বের হয়ে আসে এবং বিভিন্ন গ্যাসীয় পদার্থ বের হয়ে আসে, সেটাই হচ্ছে উদ্গীরণ। উদ্গীরণ বলা হয় যে ভিতর থেকে উপর দিক দিয়ে বের হয়ে আসে সেটা হচ্ছে উদ্গীরণ। এখন আগ্নেয়গিরি, আগ্নেয় মানে আগুন, আর গিরি হচ্ছে পর্বত। ঠিক আছে, একদম ভালো করে শিখবে। আগ্নেয় হচ্ছে আগুন, গিরি হচ্ছে পর্বত, অর্থাৎ আগুনের পর্বতের যে উদ্গীরণ হয় সেটাই হচ্ছে আগ্নেয়গিরির উদ্গীরণ। আগুনের পর্বত আগ্নেয়গিরি কেন বলছে? কারণ হচ্ছে এটা যে উত্তপ্ত গলিত, পুরাটাই আগুনের হয়ে থাকে। একদম ওই গলিত পদার্থটা যে কেউ ধরতেও পারবে না, সাথে সাথে পুড়ে যাবে, কারণ এটা সম্পূর্ণটাই গলিত পদার্থ হলে ওইটা সম্পূর্ণটা আগুন। তোমরা অনেক সময় বিভিন্ন ইয়াতে দেখেছো, ফেসবুকে দেখেছো যে আগুনের স্রোতের মতো, অর্থাৎ গলিত তরল পদার্থ আগুনের ইয়া হয়ে একদম ছোট নদীর মতো বেয়ে যাচ্ছে, একদম আগুনের মতো গলিত পদার্থগুলো বের হয়ে যাচ্ছে। এটা আসলে কোত্থেকে আসে? এটা মূলত এই আগ্নেয়গিরির উদ্গীরণের কারণেই হয়ে থাকে। অনেকে আবার এখানে লেখে যে দুচোখের আগুন এরকম হয়, তারপরে হচ্ছে কি বলে যে মানুষ অন্যায় করলে আখিরাতে যে এইভাবে শাস্তি পাবে, এখানে ডুবিয়ে রাখবে, এটা সেটা বিভিন্ন রকম কিছু বলে। কিন্তু আসলে এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। মৃত্যুর পর মানুষের শাস্তি, কার শাস্তি কখন কিভাবে হয় বা কে কোন দিক দিয়ে ক্ষমা পেয়ে যায় সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তবে ওই যে এরকম যদি কিছু দেখে থাকো, সেটা কিন্তু ওনারা ভিডিও বানায়নি, ওটা কোনো একটা ভিডিও ধারণ করেছে, যার ফলে সেগুলো কিন্তু আগ্নেয়গিরির উদ্গীরণ হয়ে থাকে। আগ্নেয়গিরির উদ্গীরণের কারণেই কিন্তু ওই রকম আগুনের স্রোতের মতো যেতে দেখা যায়। তো এখন এই যে ভূমিকম্পের কথা বলছিলাম, যে ভূমিকম্পটা আসলে কেন হয়ে থাকে, এটা আসলে বিভিন্ন বিজ্ঞানীরা এগুলোকে অনেকভাবে ব্যাখ্যা করছে, কিন্তু কোনো ব্যাখ্যাই এখন পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি। কিন্তু শেষ পর্যন্ত একটা ব্যাখ্যা ধারণা, সেটা নিয়ে একটা তথ্য প্রকাশ করেছে, যেটা কিনা কিছুটা বিশ্বাসযোগ্য হলে হয়েছে, যেটা হচ্ছে প্লেট টেকটনিক তত্ত্ব। এই তত্ত্ব দ্বারাই কিন্তু ভূমিকম্প আর আগ্নেয়গিরির উদ্গীরণ ব্যাখ্যা করা যায়। এখন এই যে প্লেট টেকটনিক তত্ত্ব, এই প্লেট টেকটনিক তত্ত্ব কাকে বলে, এটাও কিন্তু প্রশ্ন হয়ে থাকে। তখন কি লিখবো আমরা, যে তত্ত্বের মাধ্যমে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত সম্পর্কে ধারণা পাওয়া যায়, সেই তত্ত্বটাই হচ্ছে প্লেট টেকটনিক তত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি করবে, আমার ক্লাসটা যে দেখছো, এখন দেখার ফলে আমি যে প্রশ্নটা বলছি সেটা কিন্তু সাথে সাথে খাতায় লিখে ফেলবে। আমি কোনো ক্লাসে আবার বোর্ড বড় প্রশ্নগুলো লিখে দিই, তো তখন লিখলে একটার পরে একটা যখন ব্যাখ্যা করতে থাকি, তখন দেখা যায় কিছু কিছু শব্দ আসে, সেটা লিখতে হয়, কিন্তু আমার বোর্ডটা ছোট হওয়ার কারণে আমি সেগুলো লিখতে পারি না, প্রশ্নগুলো মুছে ফেলতে হয়, তখন আবার ঝামেলা হয়। সেজন্য আমি মুখে যেভাবে প্রশ্নগুলো বলছি সেটা তোমরা খাতায় লিখে ফেলবে এবং উত্তরটাও লেখার চেষ্টা করবে। তো যে তথ্য থেকে আগ্নেয়গিরির উদ্গীরণ ও ভূমিকম্প সম্পর্কে ধারণা পাওয়া যায়, সেই তত্ত্বই হচ্ছে প্লেট টেকটনিক তত্ত্ব। ঠিক আছে, তো এরপরে এখন এই যে প্লেট টেকটনিক তত্ত্ব, এটা আসলে এটার ধারণাটা কি? এটার ধারণা হচ্ছে ভূপৃষ্ঠের নিচে যে শিলামণ্ডলগুলো আছে, এই শিলামণ্ডল কতটুকু মানে কতগুলো খণ্ডে বিভক্ত, এই খণ্ডগুলোকেই বলা হয় প্লেট। এখন এই প্লেটগুলো গুরুমণ্ডলের আংশিক তরল
অংশের উপর ভাসমান থাকে। আর এগুলো প্রতি বছরে কয়েক সেন্টিমিটার পর্যন্ত নড়াচড়া করে, অর্থাৎ এই যে নড়াচড়া করে সেটা হচ্ছে তোমাদের বইতে ওইভাবে ভালো করে দেয়া নেই। তারপর আমি একটু সাধারণ একটু বোঝানোর চেষ্টা করছি যে সেটা কি দেখা যায়? আচ্ছা, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে, এই যে গুরুমণ্ডলের অংশ, এখানে হচ্ছে কঠিন পদার্থ আছে, তবে এর কিছু অংশ গলিত অবস্থায় আছে। তো এর মধ্যে কিন্তু বিভিন্ন শিলা, পাথর, এগুলো ওই গলিত আর কঠিন এর সাথে সংযুক্ত বা বিক্ষিপ্ত অবস্থায় আছে। তো এই পদার্থগুলো অর্থাৎ আমরা যেটাকে ধারণা করি যে একটা পাথরের মতো, এটা তো পৃথিবী তো নিজ অক্ষের উপর ঘূর্ণায়মান থাকে, সেই সাথে তাদের একটু মুভমেন্ট হয়ে থাকে, সামান্য মিলিমিটার সেন্টিমিটার উপরে উঠে আসে বা একটু নিচে নামে। এই পর্যায়ে দেখা যায় হয়তো এরকম পাথর তো আর একদম চারকোনা হয় না, দেখা গেল এই যে অংশটা একটু লেগে আছে। তো এই অংশটা একটু লেগে আছে, অর্থাৎ গুরুমণ্ডলের কথা বলছি। এখানে তো শক্ত উপাদানও আছে, আবার নরম গলিত উপাদানও আছে। সেই ক্ষেত্রে ভূমিকম্পটা আসলে কোত্থেকে আসে, কিভাবে হয়ে থাকে? তো নরম অংশের উপর যখন এই প্লেটগুলো থাকে, বিশাল আকৃতির বড় বড় পাথর, যেটাকে প্লেট হিসেবে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন। তো এই প্লেটগুলো কি হয়, ওই যে পৃথিবী যখন নিজ অক্ষের উপর ঘূর্ণায়মান থাকে, সেই সময় তাদের যে একটু মুভমেন্ট হয়, সেই মুভমেন্টের কারণে অনেক সময় হয় দেখা গেছে যে পাশের প্লেটটা একটু ক্ষয় হয়ে গেছে। তখন ক্ষয় হয়ে গেলে এই অংশটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে কী করবে, অথবা এই অংশ দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই অংশটা এরকম হয়ে আছে, এটা এটার সাথে সামান্য লেগে আছে, কিন্তু যখনই এই অংশটা একটু ক্ষয় হয়ে যাবে, সেই পাথরটা কী করবে, টাস করে একটু এখানে বসার চেষ্টা করবে, কারণ সেও তো একটু অ্যাঙ্গেল হয়ে আছে, তখন বসার চেষ্টা করবে। তখন কি করবে, এই অংশটা যখন একটু নিচে নেমে আসবে, উপরের পাথরগুলো একটু নড়ে উঠবে, তখনই এই অংশে একটা কম্পনের সৃষ্টি হবে। আর এই যে কম্পন, এই কম্পন থেকে একদম হয়তো বা 45 ডিগ্রি হয়ে দুই পাশ দিয়ে বিস্তৃত উপরের যে ভূপৃষ্ঠগুলো থাকবে, সেই ভূপৃষ্ঠের ওই অংশটুকু কিছুক্ষণের জন্য কেঁপে উঠবে। আর এই যে কেঁপে ওঠা, এটাকে বলা হয় ভূমিকম্প। ঠিক আছে, আমি কি বোঝাইতে পারছি? আমি কিন্তু এটা আমার মতো করে বললাম। আচ্ছা, যাই হোক, তো এটাই হচ্ছে এই যে সামান্য একটু অল্প সময়ের জন্য যে ভূপৃষ্ঠটা কেঁপে ওঠা, এটাকে বলা হয় ভূমিকম্প। এছাড়াও আরও আছে যে গলিত অবস্থার সাথে যখন প্লেটগুলো একটু নড়াচড়া করছে, কোনোটা আছে একাই একটু নিচে নামলো, তখন এই প্লেটের সাথে একটু ধাক্কা খেলো। আবার আছে একটু উপরে উঠতে গেল, তখন একটু ধাক্কা খেলো। আবার আছে একটু সামনের দিকে গেল। গলিত অবস্থায় যখন থাকে তখন মানে এর গলিত অবস্থানের মাঝখানে যেগুলো থাকে সেগুলোর এরকম মুভমেন্ট হওয়ার কারণেই কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। এখন এই যে আগ্নেয়গিরির উৎকীর্ণ, এটা কোথা থেকে? এইটা যদি যে অংশে ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে, তার উপরের ভূপৃষ্ঠের অংশে যদি বড় বড় পর্বত থাকে, তাহলে কি হয়, এই অংশ থেকে গলিত পদার্থ পর্বতের অভ্যন্তরভাগ ফাটল হয়ে এই অংশ দিয়ে বের হয়ে আসে। যখন পর্বতের এই অংশ ফাটল হয়ে এই অংশ দিয়ে বের হয়ে আসে, তখনই কিন্তু এই অংশ দিয়ে যে বের হয়ে আসে, এটাই হচ্ছে উদগীরণ হয়ে থাকে। আর এখানে গ্যাসীয় বা তরল উত্তপ্ত পদার্থগুলো বের হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারলা কিনা যে ভূমিকম্প আর আগ্নেয়গিরির উদগীরণ, আর এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে ঘষা খেলে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়ে থাকে। ভূমিকম্পে এখন এই উদগীরণটা কেন হয়ে থাকে?
এটার একটা কারণ হচ্ছে একটা প্লেট আরেকটা প্লেটের সাথে যখনই সংঘর্ষ হয়, সেটা যদি বড় ধরনের হয়ে থাকে এবং তার উপরে পর্বতমালা হয়ে থাকে, তখন একটা প্লেট আরেকটা প্লেটের সাথে ধাক্কা খেলে সেই অংশে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং সেই তাপে হালকা কঠিন পদার্থগুলো একদম তরল হয়ে যায়। সেই তরল পদার্থের মধ্যে এক ধরনের চাপের সৃষ্টি হয়, আর এই যে চাপের ফলেই কিন্তু এরা ভিতরে না টিকতে পেরে চাপের ফলেই কিন্তু এই পর্বতমালার মুখ দিয়ে তরল পদার্থগুলো বের হয়ে আসে। এখন এই যে তরল পদার্থগুলো বের হয়ে আসলো, এই তরল পদার্থকে বলা হয় ম্যাগমা। প্রিয় শিক্ষার্থী, আমি একটু আগে বলেছিলাম যে তোমরা ফেসবুকে দেখেছো, ইউটিউবে দেখেছো যে ওই যে বলে যে দু চোখের আগুন, যেটা গলিত স্রোতের মতো যাচ্ছে। শিক্ষার্থী, ওটার নাম হচ্ছে ম্যাগমা। ওটাই পর্বতের মুখ দিয়ে লাভা হয়ে বের হয়ে আসছে। ঠিক আছে, এখন তো বুঝলা। এখন মানুষে তোমাদেরকে ভ্রান্ত ধারণা দিতে পারবো না, যেই বলুক বা যারা বলে তারা হয়তো না জেনে বলে। তো তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তুমি বিজ্ঞান পড়ছো, তুমি প্রকৃতি সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখবে এবং কোনো ভ্রান্ত ধারণা পাবে না। আর এটা থেকে অবশ্যই তোমার সঠিক ধারণাটা মিলবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 9 থেকে আমি শেষ পর্যন্ত এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, অবশ্যই আব্বু আম্মুর কথা শুনবে এবং কোথাও বাইরে বের হয়ে থাকলে বা স্কুলে, এখন তো স্কুল বন্ধ, বা আসা যাওয়ার পথে আব্বু আম্মুকে সালাম দিবে। ঠিক আছে, তোমরা অনেকেই আছো যে না আব্বু আম্মুকে সালাম দেওয়ার অভ্যাসটা তোমাদের মধ্যে নেই, কিন্তু তোমরা তো মাত্র 6-এ পড়ো, অবশ্যই আব্বু আম্মুকে সালাম দেওয়ার অভ্যাসটা গড়ে নিবে। ঠিক আছে, শুধু আব্বু আম্মুকে না, ঘরে যখন বাসার কাজের মানুষ আসে তাকেও তুমি সালাম দিবে। আর এটা হচ্ছে তোমার নৈতিক দায়িত্ব, তুমি নিজেকে তৈরি করে নিবে এইভাবে, শুধু বই পুস্তক থেকে না, পারিপার্শ্বিক অভিজ্ঞতাও তোমার প্রয়োজন আছে। আর নিজেকে তৈরি করতে হলে শুধুমাত্র বই পুস্তক দিয়ে তৈরি করা যায় না। একটা আদর্শ মানুষ হিসেবে যখন গড়ে উঠবে তখন তোমাকে সব কিছুরই প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো আব্বু আম্মুর কথা শুনবে, বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং প্রত্যেকটা লাইভ ক্লাস দেখবে। হয়তো বা অনেক সময় আছে যে আমার ক্লাসটা হচ্ছে কিন্তু তোমার বাসায় কারেন্ট নেই, কিন্তু ক্লাসটা তো ন্যাশনাল কলেজের স্কুল সেকশন পেজে থাকে, তখন তুমি সেখান থেকে দেখে নেবে। কেমন? তো আজকে আর নয়, অনেক কথা বলেছি। সবাই ভালো থেকো, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।